হেডলাইন হচ্ছে তারেক রহমান সরকার ফেলতে $1 মিলিয়ন প্রজেক্ট, দেশি বিদেশি ষড়যন্ত্র। মেজর আখতারুজ্জামান রঞ্জন, আপনার সঙ্গে আমার আলাপ হচ্ছিল বিষয়টা নিয়ে এবং সেই সূত্রে এই হেডলাইন। আমরা এর মধ্যে আমরাও সোশ্যাল মিডিয়া ধরে ঘাটাঘাটি করে আমরা দেখছি এবং কোন সাবেক সামরিক কর্মকর্তা বলছেন যে সরকার কোন একটা বিশেষ চাপে আছে, সেটা দেশীয় শক্তি হোক, দেশের বাইরের শক্তি হোক। বাট এই প্রবলেমটা কি ধরনের প্রবলেম সরকার ফেস করছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। এমনকি বলা হয় যে বর্তমান বিশ্বে একটা সরকারকে ফেলে দেওয়ার জন্য $2-3 মিলিয়ন খরচ করলে পরে ইজিলি সেই সরকার ফেলে দেওয়া যায়। তারেক রহমান সরকার কি কোনো চাপে আছে কিনা এই আলোচনা জানতে চাই আপনার কাছ থেকে জানতে চাই এই চলতি সপ্তাহে শেখ হাসিনা সরকার, মানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সাবেক মন্ত্রী এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার রায় ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া চাই। আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে এই দুদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে খুব হইচই। একটা হচ্ছে জুলাই কেন্দ্রিক কিছু খুবই আপত্তিকর এবং নোংরা কথাবার্তা। সেটা হচ্ছে যে জুলাই 5ই আগস্টের পরে এই প্রজন্ম, নতুন প্রজন্ম এমন কিছু অশ্লীল শব্দের প্র্যাকটিস করেছে যে শব্দগুলো আমাদের সভ্য সমাজে, আপনারা যারা মুরব্বী আছেন আপনারা আমাদেরকে শিখান নাই, আমরা আমাদের মুখে এই শব্দ আমাদের জীবনযাত্রায় আমরা সেগুলো ব্যবহার করি না। অনেক ক্ষেত্রে ছোট ভাবে দেখতে গেলে বলা হয় রিক্সাওয়ালা বস্তির মানুষ এইসব শব্দ উচ্চারণ করে। সেই শব্দগুলোকে নিয়ে আসা হয়েছে রাজপথে, রাজনীতির ময়দানে, এবং বিশেষ করে জুলাই যোদ্ধা দাবিদার যারা জুলাইকে পুঁজি করে পরে ব্যবসা করেছে সেই শ্রেণীটা এসব অশ্লীল শব্দ মবে ব্যবহার করেছে এবং রাজনীতিতে ব্যবহার করেছে। সেই শব্দ ধরে আবার জুলাই বিরোধী যারা, তারাও এখন জুলাই সিডিআই নামে একটা আপত্তিকর শব্দ, যার অর্থ খুব আপত্তিকর, সেটা ব্যবহার করছে। মেহের আফরোজ শাওন হুমায়ুন আহমেদের স্ত্রী, তিনি তার মতো করে তার জায়গা থেকে এই শব্দ ব্যবহার করেছেন। এটা নিয়ে তোলপাড় অবস্থা। এই যে জুলাই কেন্দ্রিক অশ্লীল শব্দের ব্যবহার রাজনীতিতে, জানতে চাই বিএনপির স্বনির্ভর বিশ্ব সম্পাদক নীলুফার চৌধুরী মনি, তিনি বলেছেন যে তিনি জানতে চেয়েছেন যে স্নাইপার রাইফেল ব্যবহার হয়েছে জুলাই আন্দোলনের সময়, সেই স্নাইপার রাইফেল কারা ব্যবহার করেছে এবং তারা গ্রেফতার হয়নি। আমরাও আপনার কাছে জানতে চাই যে স্নাইপারের ব্যবহার নিয়ে মোটামুটি প্রতিষ্ঠিত ব্রিগেডিয়ার সাকাত হোসেনও সেটা বলেছিলেন। সেই স্নাইপার রাইফেল কি দেশে রয়ে গেছে নাকি দেশের বাইরে চলে গেছে? দেশের থেকে থাকলে কাদের কাছে আছে? কেউ কেন এখন পর্যন্ত অ্যারেস্ট হলো না? এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আজকে আলোচনা শুনতে চাই। মেজর আখতারুজ্জামান রঞ্জন। ধন্যবাদ পুনিয়া, তোমাকে আসসালামু আলাইকুম। তোমার মাধ্যমে তোমার দর্শক শ্রোতাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন এবং নিরাপদ থাকার চেষ্টা করবেন। আমাদের সরকার প্রধানও বলছে আমাদের সবাইকে নিরাপদে রাখার উনি চেষ্টা করবেন, এটা ওনার টপ প্রায়োরিটি সম্প্রতি উনি বলেছেন। প্রথমত বলি, বিষয়টা তুমি যে লিখেছো তারেক রহমান সরকার ফেলতে $1 মিলিয়ন প্রজেক্ট, দেশি বিদেশি ষড়যন্ত্র, ওটা তো আমার উক্তি না ভাই, এটা তোমার বিষয়বস্তু। আমার তো এরকম কোনো উক্তি আমি কোথাও করি নাই। প্রথমে বলছি এটা আমার উক্তি না, তবে আমি শুনেছি তোমার মতো আমিও শুনেছি, তোমার বক্তব্যের সঙ্গে আমি একমত। তুমি যে বক্তব্য দিয়েছো তো উক্তিটা আমার নয়, এটা বাংলাদেশের চাউর হয়েছে। এখন মানুষ বলা বলি করতেছে, বিভিন্ন জায়গায় মানুষ বলতেছে জিনিসগুলা আলোচনার মধ্যে আছে। অনেকে বলে আজকে তো বাংলাদেশে যা রটে তাই বটে, তাই ঘটে, এরকম একটা কাজ বাংলাদেশের মধ্যে অনেকের মধ্যে তোমার প্রচলিত আছে। তাই সেদিক দিয়ে চিন্তা করলে তোমার সাবজেক্ট সিলেকশনটা ভুল হয় নাই, এটা বাস্তবতা। শুধু বিনয়ের সঙ্গে বলছি যেটা এটার মৌলিক বক্তব্য আমার নয়, কাজে এটা প্রোভাইডের রাইট আমি চাচ্ছি না, এই বক্তব্যটা প্রোভাইডের রাইট আমি চাচ্ছি না, বাট এটা আম জনতার বক্তব্য। দেখো আমরা অত্যন্ত গর্বিত একটা জাতি, অত্যন্ত গর্বিত। আমি গর্ববোধ করি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা। আমাদের হেডলাইনটা কারেকশন হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। নাহলে এটা মানুষ ভুল বুঝতে হচ্ছে না। আই এগ্রি উইথ ইউ, তোমার এটা এগ্রি উইথ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ, মেনি থ্যাংকস। আদারওয়াইজ মানুষ ভুল বুঝতে পারতো, মনে করতো এটা প্রোভাইডার রাইট হিসাবে আমাকে বুঝতে পারো। বাট তোমার এই বক্তব্যের সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি না। এই বক্তব্যটা বাজারে চালু আছে, বিভিন্ন দলগুলো কথাবার্তা বলতেছে। আমি যে কথাটা বলছিলাম, আমরা অত্যন্ত গর্বিত বাংলাদেশিরা। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা অর্জিত হয়েছে, একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। আমরা মূলত বলতে গেলে এই বাংলাদেশের মানুষ হাজার বছর ধরে পরাধীন ছিল। আমার মনে হয় আমার যখন প্রথম বঙ্গ সৃষ্টি হয়েছিল তারপরের থেকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজা বাদশাদের, বিভিন্ন পশ্চিমা গোষ্ঠীদের হাতে আমরা পরাজিত হয়েছি, আমাদেরকে বিভিন্ন সময় আসছে। কিন্তু এই বাংলাদেশে আমরা স্বাধীন হয়েছি প্রথম 1971 সনের 16ই ডিসেম্বর। এই যুদ্ধটা আমাদের শুরু হয়েছিল 26শে মার্চে। সেই যুদ্ধে আমরা জয়লাভ করে
আমাদের ভারতীয় বন্ধু, তাদের সাহায্যে আমরা জয়লাভ করেছি। আজকে আমাদের দুর্ভাগ্য আরেকটি, যে পাকিস্তান বিইং আমাদের একই ধর্মের লোক হয়ে, একই মুসলমান হয়ে, তারা আমাদেরকে স্বাধীনতা দেয় নাই। আজকে তারা আমাদের জন্য অনেক দরদ দেখাচ্ছে, অনেক ভালো কথা বলছে, কিন্তু তারা আমাদের দরদ দেখায় আমাদের আসে নাই। আজকে যে বন্ধু ইরানের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি, যে বন্ধু ইরানের কাছে গিয়ে আমরা আজকে ওনাদের জানাজায় আমরা অংশগ্রহণ করেছি, আমি এনাদের ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি। দুর্ভাগ্য হলো ইরান আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে দাঁড়ায় নাই। এটা আমি মনে করে দিচ্ছি আজকের প্রজন্মকে, মনে করে দিতে চাচ্ছি যে আমাদের যুদ্ধটা কি করতে হয়েছিল মুসলমান ভাইয়ে ভাইয়ে। সবচেয়ে বড় দুর্ভাগ্য এটা, মুসলমান ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করতে গিয়ে আমাকে সাহায্য দিতে হয়েছিল ভারতের। ভারত যদিও হিন্দু রাষ্ট্র নয়, হিন্দু রাষ্ট্র হওয়ার চেষ্টা করছে, বিজেপি এখন হিন্দু রাষ্ট্র হওয়ার চেষ্টা করছে, স্বাভাবিকভাবে সেটা তাদের আভ্যন্তরীণ রাজনীতি, এখানে আমি মাথা গলা কথা বলবো না, কিন্তু ভারতের সাহায্য নিতে হয়েছিল আমাকে। তা আজকে আমরা এই নতুন প্রজন্মকে আমাদের বলতে হবে যে আমরা স্বাধীন হয়েছি 1971 সনে, অনেকে নস্টালজিয়াতে ভুগে, 47 সনে স্বাধীন হয়েছে। একবার চিন্তা করে না, 47 সনে যদি ফিরে যায়, তাহলে তাবৎ বিহারীরা এবং পশ্চিম পাকিস্তান লোকেরা, তাদের নামে কিন্তু বাংলাদেশের জমি খাতাতে নাম লেখা আছে, সিএস আছে, তারা সেগুলো এসে দখল করবে। গুলিস্তান সিনেমা হল, এই মূল সিনেমা হল, ঢাকা শহরে অনেক জায়গা, গুলশানে অনেক বাড়িঘর, সৈয়দপুর, চট্টগ্রাম, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, তারপর অনেক জুট মিল, আদমজি জুট মিল, এগুলা সবগুলো মালিক কিন্তু পশ্চিম পাকিস্তানিরা। এবং 47-এ ফিরে গেলে এগুলোকে তাদেরকে ফেরত দিতে হবে, কারণ তারা তখন এদেশের বৈধ নাগরিক। এই বিষয়গুলো আমাদেরকে একটু তলায়া দেখতে হবে, খালি লাফায়া পড়লে হবে না। এই যে তুমি বললো না ভাষার বিষয়টা, ভাষা তো কি, আজকে আমাদের দেশের উচ্চশিক্ষিত ঘরের ছেলে মেয়েরা বুয়ার হাতে মানুষ হয়। আমাদের দেশে কোনো গভর্নেন্স সিস্টেম নাই। আগেকার দিনে বড় লোকরা তাদের বাচ্চাদেরকে প্রতিপালন করার জন্য গভর্নেন্স রাখতো, যেটাকে আমরা এখন আয়া পর্যায়ে নামা নিয়ে আসছি। আয়া কারা, আমি আয়া পয়সাটাকে খারাপ বলছি না, কিন্তু আয়া কারা, যারা অশিক্ষিত, যারা একদম মানে লেখাপড়া জানে না, সামাজিক ভাবে তারা হতদরিদ্র, এরকম লোকেরা তোমার আমার বাসায় এসে আয়া কাজ করে। তারা যখন তোমার ছেলে মেয়েকে মানুষ করবে, তখন তো তার ভাষায় মানুষ করবে। সে যে ভাষায় কথা বলে, সে যে শব্দগুলো ব্যবহার করে, সেই শব্দগুলো শিখবে। পরবর্তীতে হতে পারে তোমার ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, কিন্তু মাতৃভাষা তো হয়ে গেছে আয়ার ভাষা, যে আয়ার থেকে শুনে আসছে, শিখে আসছে। তো সেই ভাষাগুলা আন্দোলনকারী পক্ষে হোক আর বিপক্ষে হোক, তাদের মধ্যে শোভা পাবে। আজকে নতুন প্রজন্মের কাছে সেটা শিক্ষা পাবে, কারণ আজকের বেশিরভাগ প্রজন্ম মিশ্র হয়ে গেছে। যে সমস্ত প্রজন্ম গ্রাম থেকে আসছে, তাদের বাবা মা লেখাপড়া জানতো না। আমরা গত 50 বছর স্কুল কলেজ করে 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 শিক্ষিত করেছি, তাদের বাবা মা শিক্ষিত ছিল না। আমি আমার এলাকায় গত 40 বছর স্কুল চালাইয়া, কলেজ চালাইয়া, বিভিন্ন স্কুলে সাহায্য সহযোগিতা করে, গ্রামে গ্রামে প্রাইমারি স্কুল করে, হাই স্কুল করে আমরা শিক্ষিত করেছি। তাদেরকে, এই প্রজন্মকে। তো তার আগের প্রজন্ম কি ছিল, তার মা বাবা জানে না শিষ্টাচার কারে বলে, শালীনতা কারে বলে, ভদ্রাচার কারে বলে, শিষ্টাচার কাকে বলে। তারা বাংলা লেখাপড়া জানে না, অঙ্ক জানে না, ইংরেজি জানে না। তারা প্রাইভেট টিউটরের কাছে নকল করে, এই করে সেই করে, কথায় কথায় চলে আসে। দেখো এই বছর নকলের জন্য ভয়ে ছেলেরা পরীক্ষা দিতে আসে নাই, এখানে কথায় কথা চলে আসে। আজকে আমাদের শিক্ষামন্ত্রী সাহেব বলেছেন পরীক্ষা দিতে কেন আসে নাই তা তদন্ত করবে। আরেকটা ব্যবসা শুরু হয়ে গেল, আরেকটা কিছু লোকের ধান্দাবাজ শুরু হয়ে গেল। ডক্টর জিল্লুর রহমান বলে ফেলেছেন আবার এক এক কাউন্টার বক্তব্যে, দেশে নাকি দারিদ্র সীমা বেড়ে গেছে, মানুষের নাকি দারিদ্র সীমার নিচে চলে গেছে। তখন আরেকটা রিসার্চ ওয়ার্ক হবে। এবং জিল্লুর রহমানের আরেকটা ধান্দাবাজি হয়ে গেল, উনি আরেকটা হয় বাংলাদেশ থেকে নেই বিদেশ থেকে আরেকটা এনজিও টাকা আনবে, যে টাকা দিয়ে তারা বাংলাদেশের দারিদ্র সীমা কত কমছে কত বাড়ছে এইটা পরীক্ষা করে পরিসংখ্যান বের করবে। সব ধান্দাবাজেরা বাংলাদেশের। তুমি যে বলছো কয়েক মিলিয়ন ডলার দিয়ে, এখন জিল্লুর রহমান কিছু টাকা না দেওয়া হয়, জিল্লুর রহমান চেষ্টা করবে সরকারের পতন করে ফেলতে, অতীত তারা করেছে, তারা সেটা বলেছে। এই কথাগুলো তো এমনি ছড়ে না। শিক্ষামন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে হাজার হাজার ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যায় নাই। আর সেই শিক্ষামন্ত্রী বলছে তদন্ত করবেন, গাধা বুঝে না যে তুমি যে বক্তব্যটা দিয়েছ, তুমি যে বলছো নকল করতে দিবে না। এই বাংলাদেশের বেশিরভাগ ছেলে মেয়ে পরীক্ষাই দেয়, প্রায় 60% ছেলে মেয়েদের মাথা আইডিয়া থাকে নকল করতে পারলে তারা পাস করবে। এই জন্য টেস্ট পরীক্ষাতে ফেল করলেও স্কুল কলেজের শিক্ষকরা টেস্ট পরীক্ষায় পাস করায় দেয়। আরে আমার কলেজে, আমার এই যে পরীক্ষা দিচ্ছে ইন্টারমিডিয়েটে, কদিন আগে মেট্রিক পরীক্ষা দিয়েছে, প্রিন্সিপাল দিবে না, টেস্টে ফেল করেছে, সে ছেলেদেরকে দিবে না।
যারা টেস্টে ফেল করেছে তাদেরকে দিবে না। টিএনও সভাপতি কলেজের এবং স্কুলে স্যার বলছে আরে দিয়ে দেন, পাশ হয়ে ফেলে বেড়া। চিন্তা করেন, টেস্টে ফেল করছে ছেলেকে, টিউনও বলতেছে দিয়ে দিতে এবং পাশ করে ফেলবে। টিউনও যদি সভাপতি হয়ে ফেল করা ছেলে মেয়েদেরকে পরীক্ষা দিতে বাধ্য করে, পরীক্ষা দিতে দেওয়ার সুযোগ দেয়, তাহলে সেই ছেলে মেয়েকে যখন থ্রেট করা হচ্ছে যে নকল করতে দেওয়া হবে না, নকল যেখানে পাওয়া যাবে সেই সেন্টার বাতিল করে দেবে, টিচার বাতিল করে দেওয়া হবে, পানিশমেন্ট দেওয়া হবে, যেখানে শিক্ষামন্ত্রী বারম্বার করতেছেন, ধমক দিচ্ছেন সবাইকে, সেখানে আমার টিউনো সাহেব ফেল করা ছেলে মেয়েদেরকে পরীক্ষা দিতে দিয়েছেন। আর এই ফেল করা ছেলে মেয়েগুলো পরীক্ষা দিতে যাচ্ছে না, কারণ তারা জানে তারা পাশ করবে না। নকলের সুযোগ বন্ধ হয়ে গেছে, নকলের সুযোগ বন্ধ হয়ে গেছে, ভালো কথা, আমরা চাই নকল সুযোগ বন্ধ হয়ে যাক, কিন্তু তার জন্য স্কুল কলেজে পড়াশোনা করাতে হবে আগে। নকল বন্ধ করতে হলে তার আগে পড়াশোনা করাতে হবে। সেই পড়াশোনার ব্যবস্থা না করে শিক্ষামন্ত্রী পরীক্ষা কিভাবে নেবেন, উনি পরীক্ষক হয়েছে, চিফ ইন্সপেক্টর অফ এক্সাম হয়ে গেছে উনি শিক্ষামন্ত্রী, উনি পরীক্ষার দিন শিডিউল করেন, ফলাফল শিডিউল করেন। হি হ্যাজ বিকাম ইন্সপেক্টর অফ এক্সাম, যেটা আমাদের স্কুল কলেজের বোর্ডে থাকে, উনি শিক্ষামন্ত্রী হয়েছেন। আমাদের বন্ধু মানুষ বললেও কষ্ট লাগে, বেচারার অনেক দিনে খাওয়ান খাইছি, অনেকদিন চিংড়ি মাছ রান্না করে খাওয়াইছে, চাঁদপুরে চিংড়ি মাছ না, ইলিশ মাছ, কি সুন্দর ইলিশ মাছ, ফ্রেশ ইলিশ মাছের খাওয়াইছে। এখন আমার সেই বন্ধু সম্বন্ধে বলতে হচ্ছে, আমি মিলন সম্বন্ধে বলছি না, আমি বলছি বাংলাদেশের শিক্ষামন্ত্রী আকম মিলনের জন্য, বিকজ এভাবে সাজে না। আর জিল্লুর রহমান সাহেব কি বললো সঙ্গে সঙ্গে, যে দেশের দারিদ্র সীমা কমে গেছে বলে, দারিদ্র সীমা বেড়ে গেছে বলে এই ছেলেগুলা পরীক্ষা দিতে পারছে না, অতএব এখন এই সমীক্ষা করো। এই জন্য তো বলছি সরকারকে, তোমার যেটা বলেছে, বা বিভিন্ন ধান্দাবাজ লোক মাঠে নেমে গেছে, বিভিন্ন ধান্দাবাজ লোকেরা বিভিন্ন জায়গায় জায়গায় ধান্দা করার চেষ্টা করছে, একে অন্যকে ব্লেম করছে, একজন একজনকে দায়ী করছে। ফলে কি হবে, একটা ক্যাওয়াস কনফিউশন লেগে যাবে, লেগে গেলে তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষ টাকায় তো সবকিছু করে, এই যে রাজনীতিগুলো করা হয়, কর্মী থেকে নিয়ে নেতা পর্যন্ত সব তো টাকার পিছনে দৌড়ায়। কোন আদর্শ আছে কোন রাজনীতি দলের? একটি দলকে বলো যে সত্যিকার আদর্শ আছে কেন। আমি সকল রাজনীতি দলকে বলছি, আদর্শবিহীন রাজনীতি হয় না। আদর্শটা কি? কারণ আদর্শ আমরা কর্মী তৈরি করে টাকা দিয়া, সকল রাজনীতি দলের প্রচুর টাকা পয়সা লেনদেন করতে হয়, একটি কর্মী পাওয়া যায় না যে কর্মীকে টাকা না দিলে কাজ করে। আমি প্রকাশ্যে বলছি, গোপনে বলছি না তো। তেল খরচ দিতে হয়, পেট্রোল খরচ দিতে হয়, নাহলে তাকে চাঁদাবাজি করার সুযোগ দিতে হয়, তাকে মাস্তানি করার সুযোগ দিতে হয়, তার সঙ্গে বরকা বসা হয়, তার সঙ্গে লেনদেন করতে হয়। এইভাবে রাজনীতি হবে? আদর্শ কোথায় রাজনীতির জন্য? জনগণের জন্য যে কাজ করবে সে আদর্শ কোথায়? সবকিছু মিলে বাংলাদেশটা এখন একটা এমন দাঁড়িয়েছে যে ডক্টর জিল্লুর রহমানের মতো লোক যদি আজকে স্টেটমেন্ট দিয়ে বসে, উইদাউট রিসার্চ, উইদাউট নোয়িং এনিথিং, উইদাউট হ্যাভিং এনি রেকর্ড, উইদাউট হ্যাভিং এনি সার্ভে, উনি কি করে বলেন যে দারিদ্র সীমা বেড়ে গেছে বলে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যায় নাই? আমার তো মনে হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কেন সে মিথ্যাচার করছে? তার ভিত্তি কি? এই বক্তব্য বলার ভিত্তি কি? তার হোসেন জিল্লুর রহমানের ভিত্তি কি? এই বক্তব্য দেওয়ার তার ভিত্তি কি? আমি চ্যালেঞ্জ করে বলছি। অর্থাৎ ধান্দাবাজি। কি ধান্দাবাজি? আমি রিসার্চ করছি, রিসার্চ করে বলে দিব, তারপর রিসার্চ করে দিয়ে দিবেন। কদিন আগে তো ইউনূস সরকারের সামনে রিসার্চ হয়েছে, অনেক দেখছি, অনেক সমীক্ষা চালিয়েছেন, শত শত কোটি, 500 কোটি, 700 কোটি দিয়ে একটা প্রজেক্ট দিয়েছেন। কি হয়েছে সেগুলো? এগুলো খবর রাখেন? গত 2 বছরে যে দুর্নীতি করে গেছে সরকার, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে অনুরোধ করে, কি ভাগ্যের নির্মম পরিহাস, কি অদ্ভুত দেশে বাস করি। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে জনগণের সামনে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করে, আপনি ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করেন। হোয়াট এ ট্রেজেডি! তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতি চায়, প্রধানমন্ত্রী চান না। তার মানে বুঝো $1 মিলিয়ন অঙ্কটা কোথায় মিলে? সরকার ফেলায় দেওয়া অঙ্কটা। কি করে একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে সংসদে দাঁড়ায় বলতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি তদন্তের ব্যবস্থা করেন? তার মানে প্রধানমন্ত্রী তদন্ত করছেন না। তার মানে কি দাঁড়ালো? মাননীয় প্রধানমন্ত্রী তদন্ত করাচ্ছেন না, করতেছেন না। ফলে শেষ সালাউদ্দিন সাহেব এই বক্তব্যটা, সস্তা বক্তব্যটা প্রকাশ্যে দিলেন সংসদে দাঁড়িয়ে, সবাই তালিয়া দিলেন, ভাবা দিলেন। কিন্তু একবার চিন্তা করছেন কত বড় ডিসলয়ালিটি তুমি দেখালো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে? প্রধানমন্ত্রী কিভাবে উনি দায় করে ফেললো? আজকে তোমার বিষয়টা খুবই ডিপ রুটেড বিষয়, খুবই সূক্ষ্ম বিষয়। এর সঙ্গে অনেক কিছু জানার প্রয়োজন আছে। কি জানো?
আজকে জুলাই মাসের 3 তারিখ। আমাদের সম্মানিত সেনাপ্রধান, ওনার 60 বছর পূর্তি হবে সেপ্টেম্বরের, এক্সাক্ট ডেটটা মনে নেই আমার, সেপ্টেম্বরের যে কোনো একদিন, তো সেপ্টেম্বর লাস্ট দিনে পড়লো ওনার 60 বছর পূর্তি হবে। যদি উনি 3 বছরের জন্য সেনাপ্রধান ওনাকে বানানো হয়েছে, তাহলে 3 বছর পরে যদি হয় তাহলে আগামী বছর 27-এর মাঝামাঝি কোন সময় 3 বছর পূর্ণ হবে। এই 27-এর জুন বা মে মাসে পূর্ণ হবে। উনি তো মে মাসের মধ্যে 3 হয়েছিল, তো মে মাসে পূর্ণ হবে। আর যদি 60 বছর ধরা হয়, 60 বছর ওরা শেষ হবে, ওরা 60 বছর পার হয়ে যাবে এই আগামী সেপ্টেম্বর মাসে। তার মানে যদি ফার্স্ট উইকে হয়, আমি জানি না এক্সাক্ট ডেটটা, খুঁজতে গুগলে খুঁজতে পাওয়া যাবে। উনি সেপ্টেম্বর মাসে নাই। এখন নতুন একটা সেনাপ্রধান নিয়োগ দিতে হবে। সেনাপ্রধান নিয়োগের সঙ্গে কি হয় আমরা দেখছি, শেখ হাসিনা অত্যন্ত বাছাই করে, প্ল্যান করে, মেটিকুলাসলি যাচাই বাছাই করে বর্তমান সেনাপ্রধান বানিয়েছিলেন। কিন্তু বর্তমান সেনাপ্রধান জনগণের বিপক্ষে যেতে পারে নাই, ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাতে কোনো কাজ হয় নাই। সেনাপ্রধানের স্ট্যান্ডটাকে আমি সমর্থন করি, জাতির জন্য, দেশের জন্য, জনগণের জন্য এটাই ওনার জন্য সঠিক ছিল। উনি ব্যক্তিগত আনুগত্য না দেখে রাষ্ট্রের প্রতি, জনগণের প্রতি আনুগত্য দেখিয়েছেন। এটা সত্যিকার একজন সেনাপ্রধানের নৈতিকতা এবং চরম দায়িত্ববোধ উনি দেখিয়েছেন। উনি কারো ব্যক্তির প্রতি অগ্রাধিকার দেন নাই। তারপরেও আমাদের মনে একটা কি থাকে, সেনাপ্রধানটা যদি আমার লোক থাকে তাহলে আমি একটু কমফোর্টেবল রাতে ঘুমাইতে পারি। যেমন একটা লাভ হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে ওনার বিশ্বস্ত সেনাপ্রধান থাকার কারণে তিনি সহজে স্থানান্তর হতে পেরেছেন। উনি চলে যাওয়ার ভয় ব্যবস্থাটা ওনাদের প্রধানরা ওনারা করে দিয়েছেন, হেলিকপ্টার ব্যবস্থা করে দিয়েছেন, নিরাপদে বাংলাদেশ ত্যাগ করার ব্যবস্থা করে দিয়েছেন। এটা সম্ভব হয়েছে যেহেতু ওনার অনুগত বিশ্বস্ত সেনাপ্রধান বা অন্যান্য প্রধানরা ছিলেন, পুলিশ প্রধান ছিলেন। এটা হলো বেনিফিট। হয়তো ওনাকে রক্ষা করতে পারেন নাই, কিন্তু ওনাদের অনুগত থাকার কারণে ওনার জীবনটা বেঁচে গেছে। আর আমরা কি দেখেছি, তদবিরে সেনাপ্রধান হইলে পরে, লবিতে সেনাপ্রধান হইলে রাষ্ট্রপ্রধানের জীবন বাঁচে না। আমরা দেখি জেনারেল শফিউল্লাহ ছিল সেনাপ্রধান, কিন্তু বঙ্গবন্ধুর জীবন বাঁচে নাই। আমরা দেখেছিলাম এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ সেনাপ্রধান ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শহীদ হতে হয়েছিল, ওনার জীবন বাঁচে নাই। কিন্তু এরশাদের সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিন, উনি জনগণের প্রতি আস্থাশীল ছিল বলে উনি জেনারেল এরশাদকে সমর্থন করেন নাই, কিন্তু পাশাপাশি ওনার জীবনহানি করেন নাই, বাঁচিয়ে দিয়েছেন। জেনারেল নুরুদ্দিন ওয়াজ এ ফার্স্ট এক্সাম্পল যে জনগণের প্রতি সেনাপ্রধান লয়াল হতে হয়, লয়াল হয়। এটা উনি করে গেছিলেন। এবং পরবর্তীতে আরেকজন অফিসার জেনারেল ওয়াকরুজ্জামান সেটা দেখালেন। মাস্কের দিকে দেখেন, 2006-7 সময় সেনাপ্রধান পরিবর্তন হয়েছে। তখন সেনাপ্রধান হওয়ার কথা ছিল 2 লবি থেকে 2 জন। একটা লবি ছিল জেনারেল ফজলে এলাহি আকবর, এখন কোথায় আছে জানি না। তাকে সেনাপ্রধান করার জন্য রিপ্রেজেন্টেটিভ অফিসাররা তদবির করেছিল, সকল রিপ্রেজেন্টেটিভ অফিসারদের তদবির ছিল সকল মহল থেকে জেনারেল ফজলে আকবর এলাহিকে। আর সেখানে মেজর সৈয়দ ইস্কান্দর, দেশমাতা খালেদা জিয়ার ছোট ভাই, সে তদবির করে তার কোর্সমেট ওই জেনারেল ইয়াকে চিফ অফ স্টাফ, কি নাম ছিল ভুলে গেছি, মঈনুদ্দিন আহমেদ, জেনারেল মঈনকে বানিয়েছিল। ফলে তদবিরে সেনার প্রধান হইলে কি হয়, দেশমাতা খালেদা জিয়ারও কোনো কাজে লাগে নাই, দেশের জনগণের কোনো কাজে লাগে নাই। ওই বেটাটা নিজের স্বার্থে সরকার পরিবর্তন করে সে নিজেই ক্ষমতায় বসে গেছে। এটা কখন হয়, যখন বিভিন্ন তদবিরের মাধ্যমে এই সেনাপ্রধান বা বিভিন্ন প্রধানগুলো হয়। আর যদি নিজের ইচ্ছা মতো হয় তখন কিন্তু তার প্রতি তারা লয়াল থাকে।